আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 9 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। কয়েকদিন পর কলেজের প্রিন্সিপাল রুমে অনেক বেশি ভিড়। রুমের ভিতরে একপাশে দাঁড়িয়ে আছে মিহু, আরেক পাশে নিবরাস ও আইজান। চেয়ারে গম্ভীর হয়ে বসে আছে প্রিন্সিপাল সুমন রহমান। তার অপোজিট চেয়ারে বসে আছে দেশের নামকরা বিজনেসম্যান আবির চৌধুরী। পাশের চেয়ারে বসে আছে তার একমাত্র ছেলে রিকি চৌধুরী। নাকে বিশাল বড় ব্যান্ডেজ করা, কপালের মাঝ বরাবর লাল টুকটুকে হয়ে আছে, মনে হচ্ছে কেউ মেরে নাক ফাটিয়ে ও কপালে দাগ দিয়ে দিয়েছে। মিহু চুপ করে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে এখানকার কাউকে সে ভয় পাচ্ছে না। আবির বলল, কি ব্যাপার, সবাই চুপ করে আছো কেন? রিকি বলল, ড্যাড, ওই যে ওই মেয়েটা আছে না, ওইটাই আমার নাক ফাটিয়েছে। আবির বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? আমার ছেলেকে আমি কখনো ফুলের টুকা পর্যন্ত দেইনি, আর তুমি ওর নাক ফাটিয়ে কি হাল করেছো? মিহু বলল, ছেলের গায়ে ফুলের টুকা দেননি দেখি তো এরকম অবস্থা হয়েছে, এরকম বেহায়া ও নির্লজ্জ হয়েছে। এমন ছেলের জন্য আবার গর্ব করে কথা বলছেন, লজ্জা করে না আপনার? নির্ভয়ে একদম কথাগুলো বলে তারপর থামলো মিহু। আবির বলল, হাউ ডিয়ার ইউ, জলদি তোমার বাবা কিংবা ভাই থাকলে তাদেরকে কল করো, ইমিডিয়েটলি এখানে আসতে বলো। মিহু বলল, এসব ছোটখাটো ব্যাপারে আমি একাই সামলাতে পারি, আমার বাপি কিংবা আমার ভাইদের প্রয়োজন হয় না। আবির বলল, তোমার সাহস কি করে হয় আমার ও আমার ছেলের ব্যাপারে এমন কথা বলতে? নিজে আমার ছেলের নাক ফাটিয়েছ, আবার বড় বড় ডায়লগ দিচ্ছ। মিহু বলল, ডায়লগ আমি নই, আপনি দিচ্ছেন। ওইরকম একটা নিচু মন মানসিকতার ছেলের জন্য কথা বলতে লজ্জা করে না? ও লজ্জা করবে কি করে? আপনি নিজেও বোধ হয় ওই রকমই। আবির চৌধুরী রাগে সামনের টেবিলে ঘুষি মেরে দাঁড়ালেন। প্রিন্সিপাল সহ সকলের কলিজা পানি শুকিয়ে গেছে, শুধু নিবরাজ ও মিহু নির্ভয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আবির বলল, তুমি আমার উপরে কথা বলছো? তুমি জানো আমি তোমার কি হাল করতে পারি? এমন অবস্থা করব তুমি মানুষকে নিজের মুখ দেখাতেও লজ্জা পাবে। তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে আমার জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। আবির চৌধুরীর কথা শুনে নিবরাজের মাথায় রাগে আগুন জ্বলে উঠল। রাজ হাত মুঠো করে রেগে সামনে এগিয়ে যেতে নিলে আইজান বাধা দেয়। যদি আজ এখানে কিছু হয় তাহলে কলেজের অনেক বড় বদনাম হয়ে যাবে। রিকি বলল, ড্যাড, ওকে তুমি ছাড়বে না, ওর কত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলেছে। মিহু বলল, আপনাদের মতো বড়লোক টাকাওয়ালা মানুষরা ওই সবই পারেন, শুধু পারেন না নিজের ছেলেকে মানুষ করতে। একটা মেয়েকে কি করে সম্মান করতে হয় তা আপনারা জানেন না। আবির বলল, সম্মান করব তোমাকে? তাচ্ছিলের হাসি দিয়ে কথাটা বলল। মিহু বলল, ইয়েস মিস্টার আবির চৌধুরী। আবির বলল, দাঁড়াও, তুমি দেখো আমি তোমার কি করি। মিহু বলল, কি করবেন করুন, আমি কাউকে ভয় পাই না, আমি কোনো অন্যায় করিনি। আপনার ছেলে আমার সাথে বদমাশি করতে চেয়েছিল, তাই আমি তার প্রতিবাদ করেছি। টাকার পর আমাকে দেখাবেন না। আপনার মতো হাজারটা আবির চৌধুরীকে কেনার টাকা আমার বাপের ও ভাইদের আছে। সুমন বলল, মামনি চুপ করো। মিহু বলল, কেন চুপ করতে বলছেন প্রিন্সিপাল স্যার? আপনারা ওনাকে দেখে ভয় পেতে পারেন, কিন্তু আমি নয়। তার টাকা আছে বলে তার ছেলে আমার সাথে বদমাশি করবে আর আমি চুপচাপ মেনে নিব? কিছুতেই না, আমি অন্য 10টা সাধারণ মেয়ের মতো নয়। আবির চৌধুরী রেগে পকেট থেকে মোবাইল বের করে কাকে জানি কল করলো। নিবরাজ বলল, প্রিন্সিপাল স্যার, আমাদের মিহুর কথা শোনা উচিত। সুমন বলল, মিহু মামনি, সেই দিন কি হয়েছিল খুলে বলো তো, আমরা পুরো ঘটনাটা তোমার কাছ থেকে জানতে চাই। মিহু বলল, বলছি, 2 দিন আগে ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কলেজ থেকে ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল। মিহুর বৃষ্টির পানিতে জ্বর চলে আসে, তাই ওর বাইকটাকে একটা দোকানের নিচে দাঁড় করিয়ে নিজেও তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। হালকা ভারী বর্ষণ চলছে দোকানে, দোকান বন্ধ, আশেপাশে কোনো মানুষ নেই। মিহু একা একটা মেয়ে রাস্তার পাশে দোকানে দাঁড়িয়ে আছে, ঠান্ডা বাতাসে বেশ শীত শীত লাগছে। হঠাৎ রাস্তা দিয়ে 4টা বাইক চলে গেল। 4টা বাইকে 6টা ছেলে ছিল। কিছু দূর গিয়ে আবারও ইউটার্ন নিয়ে মিহুর সামনে এসে বাইক থামালো। বাইক থেকে ছেলেগুলো নেমে মিহুকে চারদিক থেকে গোল করে দাঁড়ালো। এতক্ষণ মিহুর সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল আর আনমনে না চাইতেও নিবরাজের কথা ভাবছিল। একটা ছেলে কানের কাছে এসে ফিস বাজাতেই তার ধ্যান ভাঙলো। পাশে তাকিয়ে ছেলে 6টাকে দেখে মনে মনে অনেকটা ভয় পেয়ে যায় মিহু, কিন্তু মুখে কোনো ভয়ের চিহ্ন রাখে না। তাদের প্রধান হলো রিকি চৌধুরী, পুরো প্লে বয়, সারাক্ষণ মেয়ে নিয়ে পড়ে থাকে। কয়েকদিন আগে বিদেশ থেকে ফিরেছে। রিকি বলল, কি সুন্দরী, একা একা এখানে কি ভাবছো? নিশ্চয়ই আমার কথা আর ভাবতে হবে না, দেখো আমি চলে এসেছি। বাঁকা হেসে কথাটা বলল। রিকির কথা শুনে মিহুর মাথায় রক্ত উঠে যায়, কিন্তু কোনো কথা বলে না। পা থেকে মাথা পর্যন্ত রিকিকে স্ক্যান করতে থাকে। মিহুকে দেখে মনে হচ্ছে সে তার কাঙ্ক্ষিত মানুষটাকে পেয়ে গেছে।
রিকি বলল, এভাবে কি দেখছো ডার্লিং? একা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে তো বাজে লোকেরা নজর দেবে। চলো তোমাকে পৌঁছে দেই। কথাটা বলে সবাই মিলে একসাথে বিদঘুটিভাবে হাসি দিল, যেটা দেখে মিহুর পিত্তি জ্বলে উঠল, কিন্তু মুখে সেই ভয়টা দেখাচ্ছে না। খুব শান্তভাবে চোখ ঘুরে ঘুরে রিকিকে দেখছে। রিকি বলল, আরে বেবি, এইভাবে কি দেখছো? বোবা নাকি তুমি? কথা বলছো না কেন? চাইলে তুমি আমার সাথে ডেট করতে পারো। তার জন্য আমি তোমায় বেশ বড় অঙ্কের টাকা দিব, বেশি না, জাস্ট ওয়ান নাইট। কি বেবি, রাজি আছো তো? তুমি কিন্তু দেখতে হেভি হট, ইচ্ছে করছে এক্ষুনি। তার আগে রিকির নাকে পরপর 2টা ঘুষি পড়ল। তারপর চুলের মুঠি ধরে বেধরম চর মারতে লাগলো আর বলল, হারামজাদা, আমাকে দেখি কি তোর পতিতা মনে হয় যে রুম ডেট করবো তোর সাথে? বড় অঙ্কের টাকা দিবি আমাকে, একটা রাত কাটাবি আমার সাথে, তাই না? আমি দেখতে হট, তাই না? তোর সাহস কি করে হয় আমাকে এইসব কথা বলার? একটা মেয়েকে একা দেখে মনে খারাপ ধারণা চলে এসেছে। তোর কি মনে হয় আমি রাস্তার মেয়ে? অন্য 10টা মেয়ের মতো আমি সব শুনে যাব? অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিছু বলছি না বলে বেড়ে গেছিস। দেখ তোর কি হাল করি। রিকির সাথে বাকি 5টা ছেলে হা করে তাকিয়ে আছে। ওরা পুরা বোবা হয়ে গেছে, কি হচ্ছে তারা যেন ও বুঝতেই পারছে না। একটা মেয়ে ওদের বন্ধুকে মারছে, ওরা তা দেখে সামনে এগোতেও ভয় পাচ্ছে। মিহু ওর চোখ দুটো লাল হয়ে গেছে। রিকের চুলের মুঠি ধরে দোকানের সামনে থাকা একটা সিমেন্টের পিলারের মধ্যে জোরে ঠোসা মারলো। মাথা না ফাটলেও খুব জোরে ব্যথা পেল রিকি। ততক্ষণে বৃষ্টি অনেকটা থেমে গেছে। রিকিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে সোজা দৌড়ে বাইকে উঠে গেল মিহু। এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দিল। রিকি বলল, দাঁড়িয়ে দেখছিস কি তোরা? ধর ওই মেয়েটাকে, ওকে আমার চাই। ওর সাহস কি করে হয় আমাকে মারে? আমিও আবির চৌধুরীর একমাত্র ছেলে রিকি চৌধুরী, আমি ওকে ছাড়বো না। রেগে প্লাস চিৎকার করে কথাগুলো বলল। বাকি 5টা ছেলে ধরতে যাওয়ার আগে মিহু বাইক নিয়ে চলে গেল আর ওদাও হয়ে গেল। রিকি এক হাতে নাক আর অন্য হাতে কপাল ডলছে, নাক দিয়ে রক্ত পড়ছে। রিকি বলল, আমি তোকে ছাড়বো না, একটা রাত তো তোকে আমার সাথে কাটাতেই হবে, তোকে আমি খুঁজে নিব। পুরো ঘটনাটা দোকানের আড়াল থেকে দেখলো মিহুর ছোট ভাই, কিন্তু মিহু তাকে দেখেনি। মিহুর ছোট ভাইয়ের মুখে বিশ্বজয় করা হাসি। তার বোনও নিজেকে রক্ষা করতে শিখে গিয়েছে। সবসময় নিজের বোনকে ফলো করে সে। যখনই সে তার বোনকে রক্ষা করতে এগিয়ে যাবে, ঠিক তখনই মিহু অ্যাকশন সিন শুরু হয়ে গিয়েছিল। সেও খুব খুশি, সিনটা উপভোগ করলো। এই 2 দিনের মধ্যে মিহুর সব খবরাখবর নিয়ে ফেলেছে রিকি। তারপরে ওর বাবাকে নিয়ে খান কলেজে চলে এসেছে। যেমন বাবা তেমন ছেলে। ফ্ল্যাশব্যাক এন্ড। চলো বর্তমানে ফিরা যাক। মিহুর মুখে এসব কথা শোনার পর নিবরাজের চোখ মুখ লাল হয়ে গেছে। ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে রিকিকে গলা চেপে মেরে ফেলতে, কিন্তু কলেজের কথা ভেবে মুষ্টি বন্ধ করে নিয়ন্ত্রণ করছে তার রাগ। ওর বাবা ও চাচা অনেক কষ্ট করে এই কলেজকে আজ ঢাকার নামকরা কলেজ হিসেবে গড়ে তুলেছে। এখন যদি সিন ক্রিয়েট করে তাহলে পুরো কষ্টটাই বিফলে যাবে। এতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে মিহুর সব কথা শুনছিল ওদের থানার নতুন সিনিয়র অফিসার। সব কথা শুনে ওর মাথায় যেন রক্তে চড়ে গেছে। গায়ে পুলিশের পোশাক, বয়স 28, গায়ের রং হলদে ফর্সা, উচ্চতা 6 ফিট 2 ইঞ্চি, চেহারাটা রাগি রাগি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, জিম করা বডি। অফিসার বলল, আসতে পারি? সবার নজর পিছনের দরজায় গেল। মিহু অন্যদিকে তাকিয়ে আছে, তাই অফিসারকে দেখতে পারল না। আবির বলল, আরে আসুন আসুন অফিসার, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। অফিসার রুমের ভিতরে চলে এলো। সে ঠাই দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে রিকির দিকে তাকিয়ে আছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে আজ রিকিকে কাঁচা চাবিয়ে খাবে। আবির বলল, বসুন। আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য বসে রয়েছি, আপনাকে কল করে আমি আসতে বলেছি। আপনি কি দেখছেন মিস্টার ঐশিক মির্জা? অফিসারের নাম ঐশিক মির্জা। নামটা শুনতেই মিহুর বুকটা ধক করে উঠল। এতক্ষণ পর সে ছেলেটার দিকে তাকালো, তারপর অবাক ও মুচকে এসে সবার সামনে দৌড়ে গিয়ে অফিসারটাকে জড়িয়ে ধরলো। সবাই অবাক হয়ে গেল মিহুর কাণ্ড দেখে। রাজের মাথায় যেন আকাশটা ভেঙে পড়েছে। এই দৃশ্য কোনোদিন দেখতে হবে তা নিবরাজ জীবনেও ভাবতে পারেনি। মুহূর্তের মধ্যে চোখ দুটো টকটকে লাল হয়ে গেল, মাথা ঝিমঝিম করছে তার। সামনে থাকা চেয়ারে সজোরে একটা লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেল রাজ। পিছনে পেছনে আইজানও চলে গেল। আইজান তো ভয়ে পুরো শেষ। কে জানে নিবরাজ আজ বাড়ি গিয়ে কি করবে, সেটা একমাত্র আল্লাহ জানে। বিষয়টা মিহুর চোখ এড়ালো না। মিহু ঐশিককে ছেড়ে দিল। মিহু বলল, বড় ভাইও, তুমি কবে বান্দরবেন থেকে ফিরলে? ওইখানে গিয়ে তো আমাদের কথা ভুলে গিয়েছ। তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই তো আমার খবরও নাওনি। এখন এইখানে এসেছো, তাও আমার সাথে দেখা করতে আসনি। তোমার সাথে আমি একটুও কথা বলবো না। তুমি পচা হয়ে গেছো। তোমার এই ছোট্ট বোনটাকে মনে রাখনি? এর আগে কতদিন আগে এসেছিলে, তাও আবার আমার সাথে দেখা করতে আসনি। কি একটা কাজ ছিল,
তার জন্য কয়েক ঘন্টা সময় নিয়ে এসেছিলে, সেটা সম্পন্ন করে রাতেই চলে গিয়েছো। আমার সাথে দেখাও করনি, আমাকে সব ভাইও বলে দিয়েছে। মিহুর কথাগুলো বলে মুখটা বাচ্চাদের মতো করে গোমরা করে রাখলো, সাথে ঠোঁট উল্টে রেখেছে। ঐশিক মুচকে আসলো, তার পকেট থেকে বিশাল বড় বড় 5টা চকলেট বের করলো। ঐশিক বলল, নে ধর, এইগুলো তোর। মিহু বলল, ধরবো না, খাবো না, তোমার চকলেট তুমি খাও। তুমি আমাকে একটুও ভালোবাসো না, তুমি অনেক পচা। মুখ ভার করে কথাগুলো বলল। ঐশিক মিহুর সামনে এসে হাঁটু গেড়ে বসলো, তারপর এক হাতে চকলেট ও অন্য হাতে নিজের কান ধরলো। আশেপাশের মানুষ ওদের দিকে হা করে তাকিয়ে আছে, সেটাতে ভাই বোনের কোনো দিকে মাথা ব্যথা নেই। ঐশিক বলল, আই এম ভেরি ভেরি সরি মাই লিটল অ্যাঞ্জেল। আমার হির বোনো আমার সাথে কি রাগ করেছে? আই এম রিয়েলি সরি সিস্টার। হির বোনো দেখ, আমি কান ধরেছি তো, আমি তোকে সব খুলে বলবো, প্লিজ রাগ করিস না আমার লক্ষ্মী বোনো। মিহু বলল, তোমার সাথে একটাও কথা বলবো না। কাটটি তোমার সাথে মুখ ঘুরিয়ে কথাটা বলল। ঐশিক বলল, সরি বললাম তো, আর কখনো এরকম ভুল হবে না, সত্যি বলছি, তোর প্রমিস। তুই জানিস না আমি তোর প্রমিস নিয়ে কখনো মিথ্যা কথা বলি না। মিহু বলল, মনে থাকবে তো? ঐশিক বলল, 100 বার থাকবে। মিহু বলল, দাও আমার চকলেটগুলো দাও। ঐশিক বলল, সরি, আজকে আসার সময় একটাও দোকানে 5টা চকলেটের বেশি পাইনি, প্লিজ এই 5টা নে, পরে পুরো 5টা বক্স কিনে দিব। মিহু বলল, ঠিক আছে, নো প্রবলেম। আবির বলল, হচ্ছে এটা কি? আমরা কি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নাটক দেখব? পুলিশ অফিসার এই মেয়েটার ভাই। আবির চৌধুরীর কথা কানে না নিয়ে ঐশিকের থেকে চকলেটগুলো নিল। ঐশিক সবার সামনে এসে হাত দিয়ে মিহুকে জড়িয়ে ধরলো, তারপর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মিহু ছোট বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠলো। জানালা দিয়ে পুরো ঘটনাটা মনোযোগ সহকারে দেখলো নিবরাজ, তবে রুমের ভিতরের কোনো কথাই সে শুনতে পায়নি। ও যে কি রেগে আছে তা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। রাগে ফুসতে ফুসতে গাড়ি নিয়ে চলে গেল। আইজানও পিছনে পিছনে আরিফের গাড়ি নিয়ে রাজকে ফলো করতে করতে চলে গেল। রাজ যা রেগে আছে তাতে নিজের যে কোনো সময় কোনো ক্ষতি করে ফেলতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাইদের চোখের মনি গল্পের 9 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো পুরো গল্পটা যারা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে গল্পটা কেমন লাগতেছে তোমাদের কাছে, আর আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর তোমরা যারা যারা প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে চাও, তারা সকলেই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমাদেরকে তোমাদের কাজ সম্পর্কে বুঝিয়ে দেওয়া হবে। আমি তোমাদের কথা দিতে পারি, যদি তোমরা আমাদের ইনস্ট্রাকশন ফলো করো তাহলে তোমাদের আর কখনো পিছনে ঘুরে তাকানো লাগবে না। আমি নিজের উপর ভরসা রাখি, আমি জানি আমি তোমাদের জন্য কিছু একটা করতে পারবো। তো গাইস, তোমরা যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চাও তারা সকলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা থাকবে। তো সকলে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর হ্যাঁ গাইস, আমি কমেন্ট বক্স চেক করে দেখেছি তোমরা অনেকেই গল্পের পার্টগুলো বড় করে চাও। তো আজকের ভিডিওতে আমি একটা টার্গেট দিব। অনেক দিন ধরেই তোমাদেরকে টার্গেট দেওয়া হয় না। যদি এই ভিডিও টার্গেট কমপ্লিট হয় তাহলে পরবর্তী পর্ব আমি বড় করে দিব। তো গাইস, আজকের ভিডিও টার্গেট হলো এই ভিডিওতে 200 কমেন্ট আর 500 প্লাস লাইক কমপ্লিট হলে পরবর্তী পর্ব আমি 20 মিনিট প্লাস দিব। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি টার্গেট কমপ্লিট করো। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।